আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব এবং এই প্রবলেমটা একজন ভাইয়া আস্ক করেছে আমাকে। ভাইয়ার নাম হচ্ছে আলামিন। আমি তার কোশ্চেনটা, উনি যদিও দুইটা কোশ্চেন করেছে, একটা হচ্ছে জানি না এটা কোনো গাইড বুক অথবা কোনো বইয়ের ম্যাথ হবে, শুধু নাম্বারটা আর অঙ্কটা দেখা যাচ্ছে 53 নম্বর এবং 54 নম্বর। তো আমি এটা আমার স্ক্রিনে তোমরা দেখতে পারবে, আমি ভাসিয়ে দেবো এখানে, যে সেখানে তোমাদের কী প্রবলেম নিয়ে তিনি আস করেছেন এবং সেই অঙ্কটা কী নিয়ে তোমরা দেখতে পারবে। তো আমি এখানে আমার ল্যাপটপ দেখে কোশ্চেনটা দেখে দেখে সলভ করব। তো তোমাদের উপকার হবে, তোমাদের যদি এই ধরনের ম্যাথ তোমরা আর কি ফেস করতে যে, তখন কিন্তু তোমাদের হেল্প হবে। এবং আজকে বেশ কয়েকটা টার্মসও ক্লিয়ার হয়ে যাবে তোমরা, যে এটা বলতে কী বোঝায় এবং কীভাবে করতে হয় ম্যাথ। তো কথা বাড়াবো না, যেহেতু আজকে থিওরিটিক্যাল ক্লাস না, আজকে হচ্ছে শুধু প্রবলেম সলভিং এবং ম্যাথ রিলেটেড ক্লাস। তো এখানে প্রশ্ন আমরা যেটা দেখতে পাচ্ছি, যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে 53 নম্বর এবং 54 নম্বর ম্যাথ ভাইয়াটা আজ করেছিল করে দিতে। তো এখানে আমি 53 নম্বর ম্যাথটা আজকে সলভ করব, তারপরে নেক্সট ক্লাস ইনশাল্লাহ 54 নম্বর, কারণ একদিনে দুটো দিলে অনেক বড় হয়ে যাবে। সো 53 নম্বর ম্যাথে যেটা দেখতে পাচ্ছ তোমরা, যে কি বলা হয়েছে, যে একজন ব্যক্তি তিনি ব্যবসা করেন, তিনি তার কিছু লেনদেন এখানে দেওয়া রয়েছে, মোট 1 2 3 4 5টা লেনদেন, 1 তারিখে, 5 তারিখে, 10 তারিখে, 18 তারিখে, 25 তারিখে। এই 5টা লেনদেন সংঘটিত হয়েছে তার ব্যবসায়, এবং 3টা কোশ্চেন এখানে রয়েছে। 3টা কোশ্চেনের মাধ্যমে 3টা জিনিস বের করতে বলা হয়েছে। 1 নম্বর বলা হয়েছে জনাব জাবেদের মালিকানা সত্ত্ব হ্রাসের পরিমাণ কত। খ নম্বরে বলা হয়েছে উপর্যুক্ত লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব কি পড়েছে সেটা দেখাতে বলেছে। এবং গ নম্বরে যেটা বলা হয়েছে উপর্যুক্ত লেনদেন দ্বারা ডেবিট ক্রেডিট নির্ণয় করো, সেটা আর কি জাবেদা বলা হয়। তো এখানে স্টুডেন্টস, আমাদের ফার্স্টে আমরা একটু লেনদেনগুলো রিভিউ করি, যে আসলে 5টা লেনদেন কি আসলে 5টা লেনদেন কি না। কারণ আমাদের তো লেনদেন না হলে তো আমাদের সেই লেনদেনটা ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করতে পারবো না। আর লেনদেন কি সেটা তোমরা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে যে রিলেটেড প্রবলেম আমরা সলভ করব, যদি সেগুলো নিয়ে ভিডিও আমরা বানিয়ে থাকি, সবগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ডিটেলস আজকে আলোচনা করবো না ওগুলো নিয়ে, কারণ তাহলে অনেক সময় আর কি নষ্ট হবে, আর ম্যাথটাও অনেক দেরিতে সলভ হবে। সো ফার্স্টে আমরা লেনদেনগুলো একটু রিভিউ করি। জানুয়ারি 1 তারিখে যেটা বলা হয়েছে, যে বাকিতে পণ্য ক্রয় 40,000 টাকা। হ্যাঁ, এটা লেনদেন। কি জন্য লেনদেন? টাকার অ্যামাউন্ট রয়েছে এবং এটা আদান প্রদান হয়েছে। জানুয়ারি 5 তারিখে এখানে লেখা রয়েছে হচ্ছে আসলামের কাছে বিক্রয়, 18,000 টাকা, এটাও লেনদেন। তারপরে জানুয়ারি 10 তারিখে বলা হয়েছে বেতন অপ্রদত্ত হয়েছে 5,000 টাকা। অপ্রদত্ত বলতে দেখো, একটা ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের টার্মস থাকে, যেটা বিভিন্ন নামে ডাকা হয়। যেমন বকেয়া, এই অপ্রদত্ত রয়েছে মানে কি, প্রদত্ত মানে কি, প্রাপ্য মানে কি, এটা নিয়ে একটা ভিডিও আছে, এটার লিঙ্কও ইনশাআল্লাহ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা যে দেখে নিবে প্রাপ্য প্রদত্ত কি। আচ্ছা, প্রদত্ত মানে হচ্ছে দিয়ে দেওয়া, অপ্রদত্ত মানে দেওয়া হয়নি। এটাকে ইনডিরেক্টলি অন্য ভাষায় বলে অ্যাকাউন্টিংয়ে বকেয়া, বাকি। দেখো কত নাম। তো এখানে কি বলছে, বেতন অপ্রদত্ত রয়েছে মানে বেতন বকেয়া রয়েছে 5,000 টাকা। 18 নম্বরে বলা হয়েছে 18 তারিখে ব্যাংক থেকে উত্তোলন, অর্থাৎ ব্যবসায়ের জন্য ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে 25,000 টাকা, এটাও লেনদেন। তাহলে এই পর্যন্ত আমরা 4টা পেলাম, এই 4টা লেনদেন। এই দেখো জানুয়ারি 25 তারিখে একটা ট্রিক্স, এই জিনিসটা খেয়াল করো, যে এখানে লেখা রয়েছে 7,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হলো। এখন তোমরা স্টুডেন্টস তোমরাই বলবে, তোমরা যদি আমার সাথে রেগুলার ক্লাস দেখো, আমার ক্লাসগুলো, তাহলে তোমরা অবশ্যই এটা পারবে যে এটা লেনদেন নাকি লেনদেন না। 5,000 টাকা বেতনে, 1 লাখ টাকা হোক, যে কত টাকা হোক, 5,000 টাকা বেতনে একটা ম্যানেজার নিয়োগ দেওয়া হবে, সেই সিদ্ধান্তটা গৃহীত হয়েছে। গৃহীত মানে গ্রহণ করা হয়েছে, সিদ্ধান্ত, ডিসিশন মিটিংয়ে, বোর্ড মিটিংয়ে বসে মালিকরা ডিসিশন নিয়েছে, একটা ম্যানেজার নিয়োগ দেওয়া হবে, 7,000 টাকা তার বেতন হবে। এখানে কি 7,000 টাকা বেতন দেওয়া হয়েছে? না। আদৌ কি ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে? না। এখানে জাস্ট একটা ডিসিশন বলা হয়েছে, কোনো লেনদেন সংঘটিত হয়নি, কোনো আদান প্রদান হয়নি, জাস্ট একটা ডিসিশন যে একটা ম্যানেজার নিয়োগ দেওয়া হবে আগামী মাসে বা আগামী এই মাসের লাস্টের দিকে, তার বেতন হবে 7,000 টাকা। সো এটাকে কিন্তু লেনদেন বলা যাবে না, কারণ লেনদেনের শর্তের ভিতরেই পড়ে না এটা। সো লেনদেন আমরা চিহ্নিত করবো কীভাবে, প্রশ্ন আসতে পারে, এটা নিয়ে ডিটেলস ভিডিও রয়েছে, আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তাহলে আমরা যেটা পেলাম, যে এখানে 5টা লেনদেন আমরা পেলাম, 5টা ট্রানজ্যাকশন থিওরি দেওয়া রয়েছে, তার মধ্যে 4টা হচ্ছে লেনদেন, একটা হচ্ছে লেনদেন না। তাহলে আমাদের ম্যাথটারও ইজি হয়ে গেল, একটা নিয়ে আমাদের টেনশন করতেই হবে, জাস্ট 4টার উপরে আমরা ম্যাথটা করতে পারবো।
তাহলে আমরা চলে যাই সরাসরি এখন ক নম্বরে। ম্যাথ নাম্বারটা দিয়ে দিই, আর এই ফাঁকে বলে দিই যে আলামিন ভাইয়া, নাম হচ্ছে আলামিন, এই ভাইয়াটা এই প্রবলেমটা আমার কাছে পাঠিয়েছে। পরে বলা হয়েছে জনাব জাবেদের মালিকানা সত্ত্ব রাশির পরিমাণ কত। এই যে একটা টার্ম মালিকানা সত্ত্ব, এটা নিয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি প্রথম দিকে। কোন ভিডিওতে? এ সমান সমান এল প্লাস পি, হিসাব সমীকরণ বা হিসাব অ্যাকাউন্টিংয়ের বেস ফর্মুলা, এটার ভিতরে কিন্তু এটার আলোচনা রয়েছে। এই যে এল প্লাস ও ই বা পি মানে প্রোপ্রাইটরশিপ বা অনার্স ইকুইটি, লাস্টের টুকু ও ই বা পি, এটাও এই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, লিঙ্কটা তোমরা দেখে নেবে, তাহলে একদম ইজি হয়ে যাবে। এগুলো হচ্ছে তোমার একদম মানে বেসিক টার্ম। সো এই মালিকানা সত্ত্বের ভিতরে কিন্তু আরও কিছু বিষয় রয়েছে, আমরা আলোচনা করেছিলাম ওই দিন। সংক্ষেপে বলি আজকে কী কী রয়েছে। মালিকানা সত্ত্ব মানে কি? মালিকানা সত্ত্ব মানে মালিকের অধিকার। মালিকের অধিকার কী কী রয়েছে? আয়, মূলধন, তার থেকে বাদ যাবে ব্যয়, তার থেকে বাদ যাবে মালিকের উত্তোলন। ব্যবসার উত্তোলন না, মালিক যদি কোনো কিছু উত্তোলন করে। তাহলে আমরা পেয়ে গেলাম যে মালিকানা সত্ত্বের ভিতরে কি কি থাকে? আয়, ব্যয়, মূলধন, উত্তোলন, মালিকের উত্তোলন। এখন এখানে কি বলা হয়েছে যে মিস্টার জাবেদের মালিকানা সত্ত্ব হ্রাসের পরিমাণ কত, অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস হয়েছে কত টাকা, এটা আমাদের বের করতে হবে। এখন একটা জিনিস থিঙ্ক করো যে মালিকানা সত্ত্ব, এই যে মালিকানা সত্ত্বের ভিতরে যে টার্মগুলো রয়েছে, যে তোমার হচ্ছে আয়, ব্যয়, এরপর হচ্ছে মূলধন আর হচ্ছে উত্তোলন, এই কয়টার ভিতরে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? আয়ের মাধ্যমে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? মূলধনের মাধ্যমে। কারণ এই দুটাই কিন্তু ব্যবসাকে দেয়া, ব্যবসা থেকে নিয়ে আনা। তাহলে ব্যবসায়ের মালিকানা সত্ত্ব অর্থাৎ মালিকের অধিকার বাড়ে কখন? আয় হলে বাড়ে, সেটা মালিকের অধিকার। এরপরে মূলধন যেটা দেয় সেটাও তো মালিকের অধিকার থাকে। তাহলে মূলধনের মাধ্যমে মালিকের অধিকার বাড়ে, আবার আয় হলেও মালিকের অধিকারটা বাড়ে। বাট হ্রাস বা কমে যায় কিসের মাধ্যমে? এইটা আমরা বুঝতে পারলেই আমাদের এই ক নম্বর সলিউশন হয়ে গেল। হ্রাস পায় বা কমে যায় হচ্ছে ব্যয়ের মাধ্যমে। ব্যবসায় যত ব্যয় সংগঠিত হবে সে ব্যয়গুলো অবশ্যই পরিশোধ করতে হবে মালিককে, এতে করে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আরেকটা হচ্ছে উত্তোলন। উত্তোলন বলতেই তোমরা পেঁয়াজ খেয়ে যেও না, যে অনেক সময় বলা থাকে যে ব্যাংক থেকে উত্তোলন, সেটা ব্যবসার জন্য। বাট মালিক যখন উত্তোলন করবে, যে বলা আছে মালিক পণ্য উত্তোলন করেছে এত টাকা, বা মালিক নগদ এত টাকা ব্যবসা থেকে উত্তোলন করেছে, মালিক উত্তোলন করেছে, ব্যবসার জন্য না, মালিক নিজের জন্য, ওই উত্তোলন এখানে আসবে। তাহলে উত্তোলন করলেও কিন্তু ব্যবসার টাকা কমে যাচ্ছে, অর্থাৎ মালিকের টাকা এখান থেকে কিন্তু হ্রাস পাচ্ছে। তাহলে মালিকানা সত্ত্ব, মালিকের অধিকার হ্রাস পাচ্ছে দুইটার মাধ্যমে, মালিকের উত্তোলন আর একটা হচ্ছে ব্যয়। আমরা তো পেয়েই গেলাম। এখন আমরা জাস্ট এখানে আইডেন্টিফাই করবো, যেহেতু প্রশ্নটা চাইছে মালিকানা সত্ত্ব হ্রাসের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ কত টাকা হ্রাস পেয়েছে, তার মানে আমরা ব্যয় আর যদি কোনো উত্তোলন থাকে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমাদের মালিকানা সত্ত্ব এখানে হ্রাসের পরিমাণ কীভাবে নির্ণয় করবো আমরা বুঝতে পারলাম। এখন আমরা তাহলে যাই, ফার্স্টে আমরা কি করবো, যে দেখবো প্রথম লেনদেনটা যে আমাদের মালিকানা সত্ত্ব এর মাধ্যমে কি হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে আমাদের দেখা দরকার নেই, শুধু হ্রাস যেগুলো দিয়ে পাইছে সেগুলো পাইলে আমাদের হয়ে যাবে, যেহেতু প্রশ্নটাই হচ্ছে হ্রাসের পরিমাণ কত। তাহলে জানুয়ারি 1 তারিখে বলা হয়েছে বাকিতে পণ্য ক্রয় 40,000 টাকা। পণ্য ক্রয় করলে, পণ্য বা মাল ব্যবসায় ক্রয় করলে কি হয়? বাকিতে নগদে সেটা পরের ব্যাপার। ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। এবং হিসাব বিজ্ঞান আমরা জানি কি, নগদে দেই আর বাকিতে দেই, নগদে পাই আর বাকিতে পাই। ক্রয় বিক্রয় দুইটা ক্ষেত্রে আমাদের কি দিতে হবে? এন্ট্রি দিতে হবে ব্যয় বা আয় হিসাবে। তাহলে এখানে ক্রয়, বাকিতে ক্রয় 40,000 টাকা, অবশ্যই ব্যয় হয়েছে। ফার্স্ট ইমপ্রেশন ব্যয় হয়েছে। ব্যয় যদি হয়, এই ব্যয়ের মাধ্যমে কি মালিকানা সত্ত্ব হ্রাস পাবে না? অবশ্যই, কারণ ব্যয় হলেই, যে কোনো ধরনের ব্যয় হোক সেটা, ব্যয় হলেই কি হয়? মালিকের অধিকার হ্রাস পায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে আমরা একটা পেয়ে গেলাম যে আমরা এখানে তারিখ দিই, এটা একটা ফরম্যাটের মাধ্যমে করতে পারি। আমরা একটা বক্স আঁকাই, সাপোজ আমরা এরকম যদি একটা বক্স আঁকাই, এরকম যদি একটা বক্স আঁকাই, তোমরা খাতায় আঁকাতে পারো। আঁকানোর পরে আমরা এখানে একটা মানে এটা একটা সৌন্দর্য বৃদ্ধি করে ম্যাথের, ঠিক আছে? এভাবে আমরা একটা বক্স আঁকানোর মাধ্যমে করতে পারি। এই সাইডে আমরা দিয়ে দিলাম তোমার হচ্ছে দুইটা টাকার ঘর। সবসময় এটা হচ্ছে বেসিক ফরম্যাট, একটা হিসাব বিজ্ঞানের ম্যাথগুলো সলভ করার এটা হচ্ছে একটা বেসিক ফরম্যাট। এক্সেপ্ট জাবেদা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে আর্থিক অবস্থা বিবরণী, আরও অনেক কিছু, ওগুলো বাদ দিয়ে তোমাদের বেসিক ফরম্যাট হচ্ছে এটা, যে কোনো ম্যাথ করতে গেলে। তাহলে এখানে আমরা লিখবো সাপোজ বিবরণ, আর এখানে আমরা লিখবো টাকা, এখানেও টাকা। তোমরা বলতে পারো ভাই এখানে তাহলে টাকার ঘর 2 টাকা, যেহেতু এটা বেসিক ফরম্যাট, এটা কোনো হিসাব বিজ্ঞানের মানে অনুমোদিত কোনো ফরম্যাট না। এটা তোমরা মানে ইউজ করতেও পারো, নাও করতে পারো, বা ডিরেক্ট লিখেও তোমরা ম্যাথটা করতে পারো। বাট এটা করলে কি হয়? সৌন্দর্যটা বৃদ্ধি পায়।
তোমাদের আমি এটা দেখাচ্ছি এই জন্যই, কারণ অনেক টিচাররা কিন্তু হ্যাপি হয়ে যায় এরকম দেখলে, খুব ফরম্যাটে থাকে, সুন্দর লাগে দেখতে। টাকার অঙ্ক দুইটা এই জন্যই, আমাদের এখানে হচ্ছে ফাইনাল অ্যামাউন্টটা বসবে, আর এখানে হচ্ছে আমাদের সাব অ্যামাউন্টটা, অর্থাৎ তার আগে যদি কোনো যোগ বিয়োগ করতে হয় সেটা আমরা এখানে বসবো, ফাইনাল রেজাল্ট আমরা এখানে বসাবো। তাহলে একটু সেপারেট হয়ে থাকলে সুন্দর লাগবে। এই পুরো ব্যাপারটা সৌন্দর্যের জন্য, নাথিং। তোমাদের এটা বাধ্যতামূলক না, তোমরা ইচ্ছা করলে এমনি লিখেই করতে পারো যে 1 তারিখ এত টাকা, মালিকানা সূত্র 80 টাকা। আচ্ছা, তাহলে আমাদের ক নম্বরে কি বের করতে হবে? মালিকানা, সরি এটা আমি তোমাদের একটু, তাহলে এখানে আমাদের বের করতে হবে মালিকানা সত্ত্বের হ্রাসের পরিমাণ, তাই না? আমরা এখানে একটা দিয়ে দিলাম। তাহলে আমরা বের করব কি? মালিকানা সত্ত্ব হ্রাসের পরিমাণ। আচ্ছা, ফার্স্টে আমরা পেয়ে গেলাম একটা জানুয়ারি 1 তারিখ, আমরা এখানে দিয়ে দিই, সমস্যা নেই। জানুয়ারির 1 তারিখ, তোমরা ইচ্ছা করলে এখানে একটা ঘর বানিয়ে তারিখও দিতে পারো, সৌন্দর্য লাগবে। জানুয়ারি 1 তারিখে আমাদের বাকিতে পণ্য ক্রয়ের হয়েছে, এর মাধ্যমে কি হয়েছে? ক্রয় করলেই মালিকানা সত্ত্ব হ্রাস পায় বা মালিকের অধিকার হ্রাস পায়, কারণ এটা একটা ব্যয়। তাহলে আমরা এখানে লিখবো যে বাকিতে, এটা তো যাবে না, ঠিক আছে, ডেবিট ক্রেডিট না, এটা হচ্ছে তোমাকে বলছে জাস্ট মালিকানা সত্ত্ব কতটুকু হ্রাস পেয়েছে এইটুকু তোমাকে দেখাতে বলেছে, জাস্ট এইটুকু। এই জন্য তোমরা ডাইরেক্ট লিখবে যে লেনদেনটা হবে যে বাকিতে পণ্য ক্রয়, এনাফ। এটুকু লিখে টাকার অ্যামাউন্ট আমরা এখন লিখবো। বাকিতে পণ্য কত টাকা? 40,000 টাকা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা কি, চলে আমরা এই যে জায়গা লিখবো, এই ঘরটা লিখবো, নটা এই ঘরে, কারণ এখান থেকে আমরা যোগ বিয়োগ যা হবে করে আমরা ফাইনাল অ্যামাউন্টটা এখানে বসাবো। দেখো তোমরা আরো ডিটেলসে দেখতে পারবে সবকিছু। তাহলে আমরা এখানে লিখবো 40,000 টাকা। ফার্স্ট আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে কিসের মাধ্যমে? সেটা আমরা ক্রয়ের মাধ্যমে 40,000 টাকা জানুয়ারি মাসে 1 তারিখে। এবার নেক্সট লেনদেনে চাই, জানুয়ারি মাসে 5 তারিখে বলা হয়েছে, এটার নামটা কি বলা হয়েছে? আসলামের কাছে বিক্রয় 18,000 টাকা। বিক্রি করলে কি হয়? ক্রয়ের উল্টোটা, ক্রয় করলে হয় ব্যয়, বিক্রি করলে হয় আয়। আর আয় কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে না হ্রাস করে? বৃদ্ধি করে। দুইটা জিনিস বৃদ্ধি করে, মূলধন আর আয়, আর কোনো কিছু না। মূলধন আর আয় এই দুটো জিনিস কি করে? মালিকের অধিকার বৃদ্ধি করে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। মালিকানা সত্ত্ব, মালিকের অধিকার সেম কথা। মালিকের অধিকার আমি এই জন্য বলতেছি তোমাদের বোঝার সুবিধা হতে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় আয় এবং মূলধনের দ্বারা। আমার এখানে চাইছে কি? মালিকানা সত্ত্ব হ্রাসের পরিমাণ কত? এটা আমার ইনক্লুড হবে না, এটা আমার আসবে না এখানে, আমার এই ক নম্বর ম্যাথে। নেক্সট লেনদেন জানুয়ারি মাসে 10 তারিখে বলা হয়েছে বেতন অপ্রদত্ত রয়েছে 5,000 টাকা। দেখো, বেতন অপ্রদত্ত রয়েছে মানে বেতন বকেয়া রয়েছে, বেতন বাকি রয়েছে, বেতন দেওয়া হয়নি এখন। জানুয়ারি মাসে 1 তারিখে বেতন দেওয়ার কথা আমার কর্মচারীদের বা আমার ম্যানেজারকে, বাট আমার কোম্পানি এখনো দেয়নি বেতন, বা আমি মালিক এখনো দেইনি বেতনটা। তার মানে কি? বেতনটা বকেয়া হয়ে গেছে। এর মাধ্যমে কিন্তু দুইটা জিনিস সংঘটিত হয়েছে। একদিকে দায় বৃদ্ধি পেয়েছে, কেন? কারণ সে আমার কাছে টাকাটা পাবে, এখন আমি দেইনি, যে কোনো সময় আমাকে চাপ প্রয়োগ করতে পারে, আমার দায় এটা, আমার ব্যবসার জন্য দায়। অন্যদিকে ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যয় কেন বৃদ্ধি পাবে? কারণ আমরা জানি একটা আর্থিক বছরে, আমরা এটা অনেক আলোচনা করেছি, তারপর আমি আলোচনা করতেছি তোমাদের সাথে, যে একটা আর্থিক বছরে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী একটা আর্থিক বছরে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যত ধরনের আয় হোক, যত ধরনের ব্যয় হোক, সেটা হোক বাকিতে হোক নগদে, যখনই সংগঠিত হবে সেই আয় আর ব্যয়টা, সেটাকে আমাদের আয় এবং ব্যয় হিসেবে এন্ট্রি দিতে হবে। তাহলে এখানে আমাদের এই জানুয়ারি মাসের, এটা হচ্ছে তারিখ হচ্ছে তোমার 10 তারিখ। 10 তারিখে বলা হয়েছে বেতন অপ্রদত্ত মানে বেতন বকেয়া রয়েছে 5,000 টাকা। তার মানে এই জানুয়ারি মাসে 10 তারিখে আমাদের বেতনটা কিন্তু দেওয়া লাগতো, বাট আমরা দেইনি। তো এখানে আমাদের এই জন্য দায় সৃষ্টি হয়েছে, এই জন্য লেখা হয়েছে বেতন অপ্রদত্ত রয়েছে 5,000 টাকা। তো আজকে তো ব্যয়ের দিনটা, ব্যয় সংগঠিত দিনটা, বাট আমরা দেইনি, কিন্তু ব্যয় তো সংগঠিত হওয়ার দিন আজকে সংগঠিত হয়েছে। যখনই ব্যয় সংগঠিত হবে, যখন আয় সংগঠিত হবে, তখন আমাদের কি দিতে হবে? এন্ট্রি দিতে হবে আয় এবং ব্যয় হিসাবে, নীতিমালা অনুযায়ী। এই জন্য এটাকে আমাদের কিন্তু একটা ব্যয় আজকে। অন্যদিকে দায়ও হবে, যখন আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করবো তখন দেখতে পারবো যে কিভাবে দায় আর ব্যয় হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা ব্যয়, কারণ বেতন দিলে তো ব্যয়ই হতো, আজকের দিনে আমাদের বেতন দিতে হতো, সেটা তো ব্যয়ই আমাদের। তাহলে ব্যয়টা সংগঠিত হয়েছে। তাহলে আমাদের ব্যয় যদি সংগঠিত হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায় না বৃদ্ধি পায়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে আরেকটা পেয়ে গেলাম, মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে কিসের মাধ্যমে? 10 তারিখ লেনদেনের মাধ্যমে, বেতন বকেয়া বেতনের মাধ্যমে। তাহলে আমরা এখানে তারিখ লিখলাম 10 জানুয়ারি 10। এখানে আমরা লিখবো যে বেতন
অপ্রদত্ত রয়েছে, বেতন অপ্রদত্ত রয়েছে কত টাকা? 5,000 টাকা। তাহলে আমরা এখানে লিখে দিব 5,000 টাকা। 5,000 টাকা, ঠিক আছে। তারপর আমরা নেক্সট লেনদেনে যাই। 18 তারিখে, জানুয়ারি মাসে 18 তারিখে বলা হয়েছে যে ব্যাংক থেকে উত্তোলন 25,000 টাকা। এই দেখো কনফিউজিং একটা লেনদেন। তোমাদের বলেছিলাম যে উত্তোলনের প্যাচ খেয়ে যাবে না। উত্তোলন একটা মালিকের উত্তোলন আর একটা হচ্ছে ব্যবসার উত্তোলন। ব্যবসার উত্তোলন তো নরমাল ব্যাপার, বাট মালিকের উত্তোলনটা একটু অ্যাবনর্মাল ব্যাপার। তখন আমাদের ওটা একটু আলাদাভাবে এন্ট্রি দিতে হয়। মালিকের উত্তোলন হচ্ছে তখন লেখাই থাকবে, এটা তোমাদের লেখাই থাকবে অঙ্কে যে মালিক উত্তোলন করেছে এত টাকা। যদি কখনো কিছু না লেখা থাকে তাহলে বুঝবে যে সেটা ব্যবসার জন্য উত্তোলন। তাহলে ব্যাংক থেকে উত্তোলন 25,000 টাকা, এটা ব্যবসার জন্য উত্তোলন করা হয়েছে যেহেতু মালিকের নাম নেই। এটা কি হচ্ছে? ব্যয় হচ্ছে না আয় হচ্ছে? কি হচ্ছে? মানে ইনডাইরেক্টলি কিন্তু কিছুই হচ্ছে না, এটা আমাদের সম্পদটা বৃদ্ধি করছে ব্যবসায়। তাহলে মালিকানা সত্ত্ব কি আসবে? এটা মালিকানা সত্ত্ব আসে? তোমরাই বলো। আসবে না, কারণ মালিকানা সত্ত্ব হ্রাস পায় আমরা জানি কি ব্যয় আর মালিকের উত্তোলনের মাধ্যমে। এই দুইটার মধ্যে যেকোনো একটা সংগঠিত হলে আমরা পেলেই আমরা এটাকে মালিকানা সত্ত্ব হ্রাস করে দিই এবং হ্রাসের এখানে এন্ট্রি দিই। তাহলে আমরা এটাও কিন্তু এন্ট্রি করতে পারছি না, কারণ এটা মালিকানা সত্ত্ব হ্রাস বা বৃদ্ধি কিছুই করছে না। আর নেক্সটটা তো 25 তারিখ, তো ওটা তো লেনদেনই না, ওটা তো আউট অফ সার্ভিস, ওটা আমাদের ভাবতেই হবে ওটা। যদি কখনো এরকম পাও, এই জন্য আগে লেনদেনগুলো করে নিবে। যেগুলো যেগুলো লেনদেন না অনেক সময় দেয় এরকম তোমাদের একটু প্যাচ খাওয়ানোর জন্য, যে দেখি মাথায় কীরকম খেলে ছেলেদের মাথায়, ছেলে মেয়েদের মাথায় বুদ্ধিটা। তো এই যেগুলো লেনদেন না সেগুলো তোমরা আগে একটু পরে টিক চিহ্ন দিয়ে রাখো যে এই কটা লেনদেন না, তাহলে তো ওগুলো তোমাদের আর টেনশন করতে হচ্ছে না, বারবার ওটা করতে হচ্ছে না, ঠিক আছে। তো তাহলে আমরা পেলাম কি এই দুইটা, জানুয়ারি 1 তারিখ আর জানুয়ারি 10 তারিখ। এই দুইটা দিনে আমাদের লেনদেনের মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। তাহলে আমরা টোটাল করি কত টাকা? যেহেতু আমাদের চাইছেই যে মালিকানা সত্ত্ব হ্রাসের পরিমাণ কত, পরিমাণ মানেই তো টোটাল পরিমাণটা চাইছে আমাদের ক নম্বর ম্যাথে। 40 আর 5, 40 আর 5,000 কত? 45,000। তাহলে আমরা এই যে এই দুটো যোগ করে ফাইনাল অ্যামাউন্টটা এখানে না, আমরা এই ঘরে লিখবো ফাইনাল অ্যামাউন্ট, এই জায়গায় এখানে লিখবো 45,000। আর নিচে কি দুইটা দাগ দিয়ে দিব। দুইটা দাগ কেন দিব? হিসাব বিজ্ঞান আমি তোমাদেরকে জাবেদার ক্লাসে মেবি বলেছিলাম, নাকি তার আগে ক্লাসে সম্ভবত, যে হিসাব বিজ্ঞানের যখন ফাইনাল অ্যামাউন্টটা চলে আসবে সেটা ক্লোজিং অ্যামাউন্ট যাকে বলা হয়, যে ফাইনাল অ্যামাউন্ট, এটা যোগ বিয়োগ করে এই ফলটা পাওয়া গেছে, তখন কিন্তু দুইটা দাগ দিতে হয়ে নিচ্ছে, এর মাধ্যমে হিসাবটা ক্লোজ হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম 45,000 টাকা। তাহলে আমরা একটু উত্তরটা মিলে দেখো, উত্তর এখানে দেওয়া রয়েছে মেবি, হ্যাঁ দেখো উত্তর ক নম্বর, মালিকানা সত্ত্ব হ্রাসের পরিমাণ 45,000 টাকা। তাহলে আমরা এখানে উত্তর লিখে দিলাম, বা উত্তর লিখতে পারি মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে বা হ্রাসের পরিমাণ 45,000 টাকা। এভাবে নির্ণয় করবো মালিকানা সত্ত্ব হ্রাসের পরিমাণ। যদি বলতে এখানে প্রশ্ন যে মালিকানা সত্ত্ব বৃদ্ধির পরিমাণ কত উল্লেখ করো, তাহলে আমাদের কিন্তু তখন এগুলো আসতো না। তখন কি আসতো? ওই যে বিক্রি করেছি, বিক্রির মাধ্যমে আয় হয়, আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, ওইটা আসতো। ওইটা কত? 18,000 টাকা। আর কিছু না, এটাই এখান থেকে একটা আসতো, তখন 18,000 টাকা। মানে সিম্পল ব্যাপার। মালিকানা সত্ত্ব মানে কি? প্যাচ খেয়ে মালিকানা সত্ত্ব শুনলেই হায় হায় এটা কোন ম্যাথ, এটা তো আমি পড়িনি। সবকিছু তো হিসাব বিজ্ঞানের সমীকরণ থেকে, সূত্র থেকে আসতেছে। সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, মালিকের অধিকার। এইটুকুর ভিতরে পুরো হিসাব বিজ্ঞান, পুরো হিসাব বিজ্ঞান এইটুকুর ভিতরে। যাই করো সবকিছু এইটুকুর ভিতরে। তাই তোমরা যখন বেসটা ভালো থাকবে, আমি এই জন্য বেস তোমাদের অনেক ভালো করে ক্লিয়ার করে বোঝাচ্ছি। বেস যখন তোমাদের ক্লিয়ার থাকবে একটা হিসাব বিজ্ঞানের, তুমি যতই খারাপ ছাত্রী হও, তুমি মাথায় তোমার হচ্ছে মানে পড়াশোনার ধারণ ক্ষমতা যতই কমো, তুমি যখন বেস ক্লিয়ার হবে কোনো কিছু, শুধু হিসাব বিজ্ঞান না, তুমি মানে ভবিষ্যতে ওই বিষয়ে তোমার ক্যারিয়ার করো বা যাই করো, পড়াশোনা করো, তোমার কোনো কিছু তোমার বাদ দেয় না। এই কথা মনে রাখবে, বেসটা ক্লিয়ার হতে হবে। বেসে তুমি যদি দুর্বল থাকো, অবহেলা করো, নাথিং ইজ পসিবল। সো আমরা তাহলে মালিকানা সত্ত্ব হ্রাসটা পেয়ে গেলাম।